সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, প্রত্যেক দেশের আইন করা হয় মানুষের কল্যাণের জন্য। যা অকল্যাণ হইবে তাহা আইন করা হয় না, যা ভঙ্গ করা হয় তার উপর সঠিক প্রয়োগ করা হয় তা সকলে না, এটাই আসলে আইন প্রয়োগ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, প্রত্যেক দেশের আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, যা অকল্যাণ হইবে তা আইন করা হয় না, অর্থাৎ ভঙ্গ করা তার উপর সঠিক প্রয়োগ করলে এটা আসল প্রয়োগ। চূর্ণ দ্বারা প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আইনের বিধান সঠিকভাবে মানিয়ে চলিয়ে বাধ্য করা হয়েছে আর পাশ কাটিয়ে অতি উৎসাহ দেওয়া হয়েছে আইনের অপপ্রয়োগ, অর্থাৎ সঠিকভাবে কার্যকরী হলে সেটাই আইনের প্রয়োগ এবং খেয়াল খুশি মতো করলে সেটা আইনের অপপ্রয়োগ। প্রত্যেক দেশে আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, যা কারো অন্য কল্যাণে তা আইন করা হয় না, তবে যা আইন ভঙ্গ করে যার উপর সঠিকভাবে প্রয়োগ করা হয় তা আইন হয় না। আজ আলোচনা প্রশ্ন চূড়ান্ত দ্বারা প্রয়োগ অপপ্রয়োগ সঙ্গে আলোচনা করা হয়েছে। আইনের পাশ কাটিয়ে সঠিক মানিয়ে চলাই হচ্ছে আইনের প্রয়োগ, আর না করে আইনের অপপ্রয়োগ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধে যুক্ত সন্দেহে পড়ে থাকলে গ্রেপ্তার করা যায়, যুক্তির সময় শিবে নেই এবং অপরের সুযোগ রয়েছে। কোনো ব্যক্তির নিকট অভিযোগ অভিযোগ ছাড়া গণ্য সাধারণ থাকলে প্রয়োগ হতে পারে। ঘোষিত অপরাধটি গ্রেপ্তারের বিষয়টি আইনের দ্বারা প্রমাণিত বিধায় অপরের সুযোগ নেই, দুর্নীতির সুযোগ আছে। চোরাই বলিয়া যুক্তিসঙ্গত সংঘাতের ক্ষেত্রে আইনের প্রয়োগ আছে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, যারা চোরাই বলিয়া যুক্তিসঙ্গত সংঘাত হয় সেটাই আইনের অপ্রয়োগ। সুপ্রশিক্ষিতবৃন্দ, চোরাই বলিয়া যদি যুক্তিসঙ্গত সংঘাত হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রশিক্ষিতবৃন্দ চোরাই বলিয়া যুক্তিসঙ্গত সংঘাতের ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে প্রত্যেক দেশের আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, যা কল্যাণ হইবে তাহা প্রয়োগ করা হয়, যা ভঙ্গ করা হয় তার উপর সঠিক প্রয়োগ করা হয়েছে আইনের প্রয়োগ। আলোচ্য প্রশ্ন চূড়ান্তর প্রয়োগ অপপ্রয়োগ সময় আলোচনা করা হচ্ছে। আইনের সঠিক মানিয়ে চলিয়া বাধ্য করা আইনের প্রয়োগ, অন্যদিকে পাশ কাটিয়ে অতি উৎসাহী যা কোনো কিছু করা হয়েছে আইনের প্রয়োগ, তাই সঠিকভাবে কার্যকরী হলে সেটা প্রয়োগ এবং অফিসের তা অপপ্রয়োগ। তাহলে চূড়ান্ত দ্বারায় পুলিশ কিছু প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তি আমলযোগ্য অভ্যাসে যুক্ত হয়েছে যুক্তিসঙ্গ সন্দেহের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে। এই যুক্তিসঙ্গ সীমায় কোনো আপত্তি নেই, এখানে অপরাধ সুযোগ রয়েছে। তাহলে কোনো ব্যক্তি আমলযোগ্য অভ্যাসে যুক্ত আছে বলে সন্দেহ হলে অপরাধ সুযোগ রয়েছে, অপরাধের সুযোগ রয়েছে। কোনো ব্যক্তির নিকট সঙ্গত অজুহাত ছাড়া ঘরবাড়ির সামলাম থাকলে, আইনসঙ্গ অজুহাতের ক্ষেত্রে কঠিন ব্যাপার এক বিশ্বাস না করলে অপরাধ করবে। ঘোষিত অপরাধটি আইনের দ্বারা প্রমাণিত বিধে অপরাধের সুযোগ নেই, দুর্নীতির সুযোগ আছে। চোরাই বলে যুক্তিসংঘের সাথে অপরাধের সুযোগ আছে। চোরাই বলে যুক্তিসংঘ সংঘের ক্ষেত্রে অপরাধের সুযোগ আছে, যুক্তিসংঘ অপরাধের সুযোগ আছে। পুলিশের কাছে বাধা প্রদান করতে অপরাধের সুযোগ আছে। প্রতিরক্ষা বাহিনীতে পলায়ন অপরাধের সম্ভাবনা কম। দেশের বাইরে গ্রেপ্তার ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা আশা আছে। কার্যপতি 504 ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। অন্য থানায় অভিযুক্ত থেকে গ্রেপ্তার ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা নাই। বিনা পড়া কাউকে গ্রেপ্তার সতর্ক দিতে হয়, কেননা গ্রেপ্তারকৃত ব্যক্তি নিরাপদ সজ্জা নয়, তবে পুলিশের আত্মক্ষুণ্ণ হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে গ্রেপ্তারকৃত থানা আনি ছাড়ি দেয়, পরে ধারণা করা টাকার জন্য কাজ করেছে, ক্ষেত্রে ভালো ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধে যুক্ত আছে বলে যুক্তিসঙ্গ সংঘের ক্ষেত্রে অপব্যয়ের সুযোগ আছে, অপব্যয়ের সুযোগ রয়েছে। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে ঘোষিত অপরাধটি আইনের দ্বারা প্রণীত অপরাধের সুযোগ নেই। চোরাই বলে যুক্তিসঙ্গ সংঘের ক্ষেত্রে অপব্যয়ের সুযোগ আছে। তাহলে পুলিশের কাছে বাধা প্রদান করে অপরাধের সুযোগ আছে। প্রতিরক্ষাতে পলায়ন ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। দেশের বাইরে গ্রেপ্তার ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা আছে। কার্যপতি 556 ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। অন্য থানার অপরাধীতে গ্রেপ্তার ক্ষেত্রে সম্ভাবনা নাই। বিনা পড়া কাউকে গ্রেপ্তার সরকার থেকে, কেননা গ্রেপ্তার কিন্তু নির্যাতন হয়, তবে এক্ষেত্রে বেরিয়ে লাগে। তাহলে সুপ্রশিক্ষিত দেখা এসছে প্রশ্ন। তাহলে এখন আমাদের প্রশ্ন, সুপ্রশিক্ষিতবৃন্দ, একজন আসামিকে কোর্টে হাজির করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় আলোচনা করা। কোনো মামলায় তদন্তকালে অভিযুক্ত আসামি আদালতে স্বেচ্ছায় হাজির হইয়া বা কোর্টে চালুতে হাজির দিতে হয়। তবে আসামি যদি স্বেচ্ছায় হাজির না হয়, তবে তদন্ত শেষে প্রমাণ হইলে আসামি গ্রেপ্তার করিতে না পারিলে 154-53 ধারায় অভিযুক্ত দাখিল করিতে হয়। কার্যপতি 190 ধারার ক্ষেত্রে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামি হাজির ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাহলে কোনো মামলা তদন্তকালে অভিযুক্ত আসামি আদালত স্বেচ্ছায় হাজির হইতে হলে ব্যবস্থা চালু করতে হয়। কোনো মামলা তদন্তকালে অভিযুক্ত আসামি আদালতে স্বেচ্ছায় হাজির হইয়া কোর্ট চালু ব্যবস্থা হাজির হইতে হয়। তবে আসামি যদি স্বেচ্ছায় হাজির না হয়, তদন্ত শেষে অভিযোগ পাইলে গ্রেপ্তার করিতে না পারলে 73 অভিযোগপত্র দাখিল করিতে হয়। কোনো আসামি মামলার তদন্তকালে অভিযুক্ত স্বেচ্ছায় হাজির হইতে হয়,
তবে আসামি যদি স্বেচ্ছায় হাজির না হয় তবে তদন্ত শেষে পারমিট পাইলে পুলিশ দাখিল করে। তাহলে আসামি জামিনে মুক্ত থাকলে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য 68 ধারা সমন ইস্যু করতে হবে। তাহলে 68 ধারার মধ্যে কি সমন ইস্যু করতে হইবে। কোনো মামলা তদন্তকালে অভিযুক্ত আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো মামলা তদন্তকালে অভিযুক্ত আসামি আদালত স্বেচ্ছায় হাজির হইতে হয় এবং কোর্ট চালু করতে হয়। তবে আসামি যদি স্বেচ্ছায় হাজির না হয় তদন্ত সংরক্ষণ করলে তারপরেও দাবি করতে হয়। কার্যবিধি 190 ধারা মোতাবেক কোর্টে নিয়ে পালাতে জন্য ব্যবস্থা করতে হয়। আসামি জামিনে মুক্ত থাকলে হাজির হওয়ার জন্য 68 ধারা সমন ইস্যু করতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 68 ধারা অনুযায়ী এখানে সমন ইস্যু করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 68 ধারা অনুযায়ী কি সমন ইস্যু করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোর্টে হাজির হওয়ার জন্য 68 ধারা অনুযায়ী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সমন ইস্যু করতে হয়। সমন পাইয়া আসামি আদালতে হাজির না হইলে হাজির হইতে হয়। তবে যদি আসামি হাজির না হয় তাহলে 133 দিন টাইপ করে আসামি জামিনে মুক্ত থাকলে হাজির হওয়ার জন্য 68 সমন ইস্যু করতে হয়। সমন পাইয়া আসামি হাজির না হলে পূর্বে থেকে পলাতক থাকলে 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করিতে হয়। আদালতে যদি প্রতিমান থাকে যে গ্রেপ্তারের জন্য পলাতক রয়েছে তা 68 ধারায় সমন ইস্যু করে নির্দিষ্ট স্থানে হাজির করতে দিতে পারে। ঘুরে জারির পর আসামি যদি হাতে না হয় তবে 68 ধারা অনুযায়ী স্থগিত প্রয়োগ করতে পারে। সম্মতি প্রয়োগ করার পর আসামি আদালতে হাজির না হলে বাজেয়াপ্ত করতে পারে। দৈনিক প্রতিদিন পত্রিকার মাধ্যমে বাধ্য করতে পারে। হাইকোর্ট বিভাগের এখতিয়ারে আদালত হাজির করে এবার কাজ দায়ী করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে হচ্ছে কোনো মামলার অভিযুক্ত আসামি আদালতে স্বেচ্ছায় হাজির হইয়া ব্যবস্থা চালিয়ে হাজির দিতে হয়। তবে আসামি স্বেচ্ছায় হাজির না হয় তবে অভিযুক্ত ফেলে পলাতক দিকে 63 ধারা অনুযায়ী অভিযোগ করে দাখিল করতে হয়। কার্যবিধি 190 ধারা মোতাবেক অভিযোগ পলাতক আসামিকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। আসামি জামিনে মুক্ত থাকলে নির্দিষ্ট হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে হয়। সমন পাইয়া হাজির না হলে 68 ধারা তখন করে ইস্যু করতে হয়। আদালত যদি প্রতিবাদে গ্রেপ্তার হতে পারে তখন হাজির করতে হয়। ভুলিয়া দাঁড়িয়ে পর আসামি হাজির না হলে ক্লোজ করতে পারে। সমিতি প্রয়োগ করে আদালত হাজির না হলে বাজেয়াপ্ত করতে পারে। দৈনিক প্রকাশিত পত্রিকা 3 দুটি করতে হয়। হাইকোর্ট বিভাগে এটা আসবে অভিযোগ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তা কখন পুলিশ আসামি গ্রেপ্তারকৃত আসামি 24 ঘন্টার মধ্যে থানায় রাখতে পারেন। ফৌজদারি কার্যবিধি 100 ধারা অনুসারে পুলিশ গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি থানায় রাখতে নিয়ম নেই। তাহলে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি থানায় আটকে রাখার নিয়ম নেই। শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোনো ব্যক্তিকে পুলিশ 24 ঘন্টার বেশি থানায় আটকে রাখতে পারে না। তবে দ্রুত অনুসারে গ্রেপ্তার স্থানে যে সময় লাগে সে সময় বাদ দিতে হবে। তবে শত্রু এবং আটকের প্রয়োজন নয়। বিদেশি শত্রু বা আটককৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তদন্ত করে অফিসার যদি আসামি গ্রেপ্তার 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে সক্ষম না হয় সেক্ষেত্রে কার্যবিধি 160 বিধান মোতাবেক রিমান্ড গ্রহণ করতে পারে। আদালত 24 ঘন্টার মধ্যে কারণ করতে পারে। গ্রেপ্তার পরোয়ানা সাধারণ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। তাহলে সুপ্রিম ফৌজদারি 61 ধারা আমাদের গ্রেপ্তারকৃত ব্যক্তি 24 ঘন্টার দীর্ঘ নয়, তবে গ্রেপ্তার সে সময় বাদ দিতে হবে। অন্যদিকে তদন্তকারী অফিসার যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে সক্ষম না হয় তবে একটা অনুসারে রিমান্ড নিতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে পারে। কোনো দলিল, বস্তু, অস্ত্র, শস্ত্র, চোরাই মাল উদ্ধার করা কোনো আটক ব্যক্তিতে নির্মিত তল্লাশি ইস্যু করতে পারেন। আদালত যদি মনে করেন যে কার্যবিধি 94, 95 এবং 1 ধারা বিধান নাও থাকতে পারে তা অনুসারে তল্লাশি করতে পারে। তার হেফাজতে কোনো রক্ষিত পার্সেল ইত্যাদি তল্লাশি ইস্যু করতে পারে।
ফৌজদারি কার্যবিধি 98 ধারা মোতাবেক কোনো জেলা ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্বাহী খবর পাইয়া সন্তুষ্ট হয়ে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 99 প্রতিবান আছে প্রার্থিক প্রিন্টিং এজ নাও থাকতে পারে, তবে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। অস্ত্র আইনের 24 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট বেআইনি অস্ত্র উদ্ধার করেন তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। ফৌজদারি কার্য 100 ধারা বিধান ম্যাজিস্ট্রেট অবৈধ আরোপের মালাও তল্লাশি ইস্যু করতে পারে। ফৌজদারি কার্য 105 ধারা মোতাবেক তল্লাশি ইস্যু করতে পারে। মাদকধারী 40 ধারা নিশ্চয়তা ক্ষেত্রে তল্লাশি ইস্যু করতে পারে। শিক্ষিত জন্য তাহলে এখন হচ্ছে কোনো বস্তু ও দলিল বস্তু অর্থাৎ চোরাইমাল উদ্ধার বা কোনো ব্যক্তি আটক উদ্ধার করার জন্য তল্লাশি করে ইস্যু করতে পারে। আদালত যদি মনে করেন যে কার্যবিধি 94-95 এক ধারা নাও থাকতে পারে, সেক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। ফৌজদারি কার্যবিধি 96 ধারা মতে ডাক তার প্রতি পরিবার সুরক্ষিত পার্সেল ইস্যু করতে পারেন। ফৌজদারি 18 ধারা মোতাবেক কোনো ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্বাহী খবর পাইয়া সন্তুষ্ট হইয়া চোরাইমাল উদ্ধারের জন্য আবেদন করতে পারে। ফৌজদারি কার্যবিধি 99 ধারা মোতাবেক সরকারের প্রতিবাদে 93 সালে পাবলিক পেন্টিং এর উপস্থিত রয়েছে তা উল্লেখন তল্লাশি করতে পারে। অস্ত্র আইনের 25 ধারা মতে কোনো ম্যাজিস্ট্রেট বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। ফৌজদারি কার্যবিধি 100 ধারা মোতাবেক কোনো ম্যাজিস্ট্রেট অবৈধ আরোপ করতে তল্লাশি ইস্যু করতে পারে। ফৌজদারি কার্য 105 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। মাদকদ্রব্য আইনের 40 ধারা এবং ডিস্ট্রিক্ট নির্বাহী ক্ষেত্রে তল্লাশি ইস্যু করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আদালত সুনির্দিষ্ট আদেশ মোতাবেক পুলিশ তল্লাশি করিয়ে থাকেন, তবে দিনের পরিণতে তল্লাশি করতে হবে। তাহলে সুপ্রিয় ফৌজদারি কার্যবিধি 47, 98, 165, 166, 153 ধারা অন্যান্য ক্ষেত্রে কিছু বিধান আছে। জুয়ারে 5 ধারা, আপিল 36 অন্যান্য ক্ষেত্রে রয়েছে। তল্লাশি 97, তল্লাশি তত্ত্বাবধায়ক অনুমতি দিতে হয়, তাহলে তত্ত্বাবধায়কের অনুমতি দিতে হয়। 2 বা তার স্থানীয় সমাবেশ দেখার জন্য লিখিতভাবে ডাক দিতে হয়। উল্লিখিত সাক্ষীদের উপস্থিত তল্লাশি করতে ইঙ্গিত দ্বারা পাওয়া গেলে সাক্ষী নিতে হবে। তল্লাশি ক্ষেত্রে যা থাকবেন তার প্রত্যেকে তল্লাশি করতে হবে। তল্লাশি অবস্থায় মালিক ও প্রতিনিধি চাইলে সাক্ষ্য নিতে হবে। লিখিত আদালতে টাকা আইলে 60 টাকা দণ্ড দিতে হবে। লিখিত আদালতে টাকা আইলে সাক্ষী হাজির না আইলে 68 টাকা দণ্ড দিতে হবে। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, লিখিত আদালতে দ্বারা টাকা আইলে সাক্ষী না আসলে 187 টাকা দণ্ড দিতে হবে। তল্লাশি করে ওই স্থানের মালিক আর হয়রানি করা যাবে। ওই স্থানের বাসিন্দার মহিলাদের উপযুক্ত সম্মান দেখাতে হবে। সাক্ষী অভিযুক্ত তল্লাশির মালিক প্রতিনিধির অতিরিক্ত দিতে হবে। ঘরের সন্দেহজনক জায়গা প্রতি তন্ন করে খুঁজতে হবে। তল্লাশির ক্ষেত্রে 51, 52 ধারা এবং 52 উচ্ছেদ করতে হবে। কোনো সাক্ষী পাওয়া না গেলে ওই স্থানের চালিত নিতে হবে। কার্যক্রম পরিচয় মালিকের তত্ত্বাবধায়ক অনুমতি দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 বা ততোধিক স্থানীয় সম্মানীয় ব্যক্তিকে তল্লাশি সব উপস্থিত থাকার লিখিত ডাক দিতে হবে। উল্লিখিত সাক্ষীদের ক্ষেত্রে তল্লাশি করিয়া এই নির্দ্রব্য পাওয়া গেলে স্বাক্ষর নিতে হবে। পুলিশ তল্লাশি দ্বারা যারা থাকবে প্রত্যেকে তল্লাশি এলাকাটা স্বাক্ষর দিতে হবে। তল্লাশির সময় স্থানের মালিক ও প্রতিনিধি চাইলে জব্দ লিখিত দিতে হবে। লিখিত আদালতে তারা টাকা হবে, না হলে সই করতে হবে। তল্লাশিগুলো ওই স্থানের মালিক ও কাউকে হয়রানি করা যাবে না। ওই স্থানের মালিক উপর সম্মানে দিতে হবে। সাক্ষী অভিযুক্ত ব্যক্তিকে জব্দ তালিকা করে দিতে হবে ও সাক্ষী অভিযুক্ত ব্যক্তি তল্লাশি মালিক জব্দ তালিকা দিতে হবে। ঘরের সন্দেহজনক জায়গা তন্ন করে খুঁজতে হবে। যেহেতু তল্লাশির ক্ষেত্রে 51 ধারা এবং মহিলা তল্লাশি 52 ধারা অনুসরণ করতে হবে। আটককৃত মালামাল বা সাক্ষী সম্পর্কে জানাতে হবে। দিনের বেলা তল্লাশি করা অধিক গ্রহণযোগ্য। তাহলে শিক্ষিত না, তাহলে দিনের বেলা তল্লাশি করা অধিক গ্রহণযোগ্য। তল্লাশি পরিচালনার মালিক তখন নিতে হবে। 2 বা ততোধিক স্থানীয় সাক্ষী সে সাক্ষ্য দিতে হবে। সাক্ষী ইঙ্গিতের উপর পাওয়া গেলে একটি তথ্য স্বাক্ষর করতে হবে। 2 বা ততোধিক স্থানীয় সম্মানিত ব্যক্তিকে স্বাক্ষর নিতে হবে। লিখিত আদালতে সাক্ষী না এলে 170 দণ্ডনীয়।
তলের সাথে মালিকের হয়রানি করা যাবে না, ওই স্থানে বসবাসকারী সম্মতি দেখাতে হবে, সাক্ষীভুক্ত হলে দপ্তরযুক্ত দিতে হবে, সন্দেহ দ্বারা তাড়াতাড়ি করতে হবে, যে তল্লাশিতে একশো দ্বারা অনুসরণ করতে হবে, কোনো সাক্ষী পাওয়া হয়ে গেলে প্রতিনিধি দপ্তরকে দিতে হবে, আরও কিন্তু মালামাল সংখ্যা লিখতে হবে, ভিড়ের বা তল্লাশিকে অধিক গ্রহণ করতে হবে। ফেয়ারে আসামিকে আদালতে হাজির করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ অভিযোগপত্র দাখিল করিতে আপাতত আমাদের গ্রহণ করিবে, পুলিশ গ্রেপ্তার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করিবে, করোনা তার বাংলাদেশে সবচেয়ে চেষ্টা করা যায়, এখতিয়ার তার জন্য তামিল করার জন্য পুলিশ ব্যবস্থা নেবে, গ্রেপ্তারি পণ্য তামিল করার জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেয়ার হিসেবে আদালত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? 1 নম্বর আছে পুলিশ অভিযোগপত্র দাখিল করিলে আমলটি অপরাধ আখ্যান করিবে এবং 204 ধারা মতো কিছু করবে, বাংলাদেশের সর্বত্র গ্রেপ্তারের চেষ্টা করবে, করোনা তামিলের জন্য চেষ্টা করবে, এখতিয়ার বাইরে সীমা করার জন্য ব্যবস্থা নিতে হবে, গ্রেপ্তার তামিলের জন্য ব্যবস্থা করবে, হুলিয়া বা প্রকৃতি সম্পত্তির ব্যবস্থা করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম নিয়মটা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ অভিযোগপত্র দাখিল করিবার পর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশ অপরাধটি আমলে গ্রহণ করিবেন।
তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফেয়ারি আসামিকে আদালতে হাজির করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেয়ারি আসামিকে আদালতে হাজির করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সুপ্রিয় ফেয়ারি আসামিকে আদালতে হাজির করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিছু অভিযোগপত্র দাখিল করিলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফেয়ারি আসামিকে আদালতে হাজির করে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তাহলে পুলিশ অভিযোগপত্র দাখিল করিলে অপরাধটা আবেদন গ্রহণ করবে এবং আদালত 102 ধারা বিধান করা হয়ে স্বীকৃত দেবে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করবে। কার্যবিধি 81 গ্রেপ্তার সর্বোচ্চ তারিখ চেষ্টা করতে হবে। কার্যবিধি 83 এখতিয়ার সীমার বাইরে কার্য করার জন্য পুলিশ ব্যবস্থা করে দেবে। গ্রেপ্তারি করা তামিলে ব্যর্থ হলে পুলিশ হুলিয়া কোনোটি জারি করবে। হুলিয়া কোনো যথানিয়মের পর ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকে পরিচালিত আইনে কমপক্ষে 2টি জারি করতে নোটিশ দিতে হবে। তবুও আসামি আদালতে না আইলে অনুপস্থিত বিষয় পরিচালনা করবে। আসামি কমপক্ষে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকিলে আইনজীবী নিজে নিয়োগ করে ব্যবস্থা গ্রহণ করিবেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, পুলিশ অভিযোগপত্র দাখিল আমলে গ্রহণ করে এবং কার্যবিধি করবে। গ্রেপ্তার করানো তার চেষ্টা করবে। কার্যবিধি 81 দ্বারা বাংলাদেশের সর্বত্র কারাগারে আবেদন করার চেষ্টা করবে। এখতিয়ার বাইরে কার্যকরের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রেপ্তার তামিল করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। হুলিয়া বা কোনোটির পর যথানিয়ম ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ, পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটা আমলে গ্রহণ করবে এবং 204 দ্বারা ব্যবস্থা নেবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা করবে। কার্যবিধি 81 দ্বারা বাংলাদেশের সর্বত্র তামিলের চেষ্টা করবে। এখতিয়ার সীমায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফেয়ারি আসামিকে আদালতে হাজির করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অপরাধ নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধি পলাতক বা আসামি হাজির করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম হচ্ছে পুলিশ অভিযোগপত্র দাখিল করিলে অপরাধটি আমলে গ্রহণ করিয়ে 204 ধারা মতো পরোয়ানা ইস্যু করিবে। তাহলে প্রথমে পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটি আলম গ্রহণ করিয়ে কার্যবিধি 204 ধারা বিধি পরোয়ানা ইস্যু করিবেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করবে, কার্যবিধি 81 ধারা। তাহলে পুলিশ কী করবে? আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করবে, কার্যবিধি 81 ধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুলিশ কী করবে? আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করবে, কার্যবিধি 81 ধারা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করিবে, কার্যবিধি 81 ধারা। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চেষ্টা করিবে, কার্যবিধি 81 ধারা। পড়ানো সর্বত্র তামিল করতে হবে, কার্যবিধি 83 ধারা। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখতিয়ার সীমা কার্য করার জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ব্যর্থ হলে, কার্যকর না হলে পলাতক আসামি হুলিয়ে তদন্ত করিতে হবে। হুলিয়ে বা কুড়কি পরোয়ানা যথানিম্ন জাতীয় পরোয়ানা আদালতে হাজির না হলে পুলিশ রিপোর্ট প্রাপ্তির পর আসামির অনুপস্থিত বিচার উদ্যোগ নেবেন। কমপক্ষে 2টি জাতীয় পত্রিকা প্রকাশের মধ্যে হাজিরের ব্যবস্থা করবেন। তবুও হাজির না হলে বা অনুপস্থিতিতে বিচার পরিচালনা করবেন। আসামি পক্ষের আইনজীবী নিয়োজিত না থাকলে নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করিবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে ফেরাতার আসামিকে আদালতে হাজির করার জন্য কার্যক্রম। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কী কী ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে ওসি কিরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফৌজদারি কার্যবিধি আমলযোগ্য প্রকল্পে পুলিশ বেশ কিছু ক্ষমতা দিয়েছে, সেগুলো প্রতিরোধ করাই সক্ষম করতে হবে। ফৌজদারি কার্যবিধি 159 ধারা অপরাধ প্রতিরোধ দমন করার জন্য পুলিশের মূল কর্তব্য এবং এলাকার শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশের শান্তি রক্ষা করাই হচ্ছে দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শান্তি রক্ষা করাই হচ্ছে দায়িত্ব। অপরাধ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিম্ন ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর কার্যবিধি 149 ধারা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ প্রতিরোধ দমন করবে মূল কর্তব্য, এলাকার শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি 150 ধারা। কোনো অন্যতম পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সন্দেহ সংবাদ পাইলে জানাবে এবং ছাত্রদের ব্যবস্থা নেবে। ফৌজদারি কার্যবিধি 51 ধারা। পুলিশ অফিসার যখন দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার ব্যতীত শাখানো সম্ভব না, তখন দায়ী গ্রেপ্তার করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অপরাধ প্রতিরোধ করার জন্য মূল কর্তব্য শান্তি রক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন। কার্যবিধি 150 ধারা। অন্যতম পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংবাদ পেলে যার ব্যবস্থা গ্রহণ করবে। কার্যবিধি 150 ধারা। সাক্ষ্য বলতে কি বোঝায়? কোনো মামলা বিচার্য বিষয় প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রয়োজন? মৌখিক সাক্ষ্য, দলিল সাক্ষী ও বালাপক্ষী সাক্ষী দিতে পারে। সাক্ষ্য আইনে 3 ধারা সাক্ষ্যের সংখ্যা প্রদান করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাক্ষ্য আইনে 3 ধারা সাক্ষ্যের সংখ্যা প্রদান করা হয়েছে। সাক্ষ্য বলতে আদালতে যে বিষয় বা তদন্ত করেছে সে সম্পর্কে সাক্ষী হিসাবে বিবৃতি দেয়, সেগুলোকে বোঝায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাক্ষ্য আইনে 3 ধারা সাক্ষ্যের সংখ্যা প্রদান করা হয়েছে। সাক্ষ্য বলতে আদালত যেসব বিচার বা তদন্ত করেছে সে সম্পর্কে সাক্ষী বিবৃতি দেয়, সেগুলোকে বোঝায়। সাক্ষ্য আইনে 3 ধারা সাক্ষ্যের সংখ্যা প্রদান করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাক্ষ্য আইনে 3 ধারা সাক্ষ্যের সংখ্যা প্রদান করা হয়েছে। সাক্ষ্য বলতে আদালত যে বিষয়ে বিচার বা তদন্ত সেগুলোকে বোঝায়। সাক্ষ্য আইনে 3 ধারা সাক্ষ্যের সংখ্যা প্রদান করা হয়েছে। সাক্ষ্য বলতে আদালত যেসব বিষয়ে তদন্ত সম্পর্কে সে সম্পর্কে অনুমতি দেয় তা বোঝায়। সাক্ষ্য মূলত 2 প্রকার: মৌখিক সাক্ষ্য, দলিল বক্তব্য। দলিল মৌখিক সাক্ষ্য কোনো মামলা অনুসন্ধান বিচার ও সাক্ষী হাজির হইয়া যেসব বিবৃতি প্রদান তাই মৌখিক সাক্ষ্য। কোনো মামলা অনুসন্ধান বিচার হাজির করে যেসব মামলা মৌখিক সাক্ষ্য। যে বিষয়ে দেখা যায়, যে সাক্ষী যে বিষয়ে দেখিয়েছেন, যে বিষয়ে শোনা যায়, সাক্ষী যে বিষয়ে শুনিয়েছেন, কিন্তু উপলব্ধি করা যায় সব অভিযোগ করেছেন। দলিল সাক্ষ্য, দলিলভুক্ত সাক্ষ্য কোনো লিখিত চিহ্নিত ভঙ্গি ইত্যাদি দলিল সাক্ষ্য। তাহলে লিখিত চিহ্নিত ভঙ্গি এগুলো আছে দলিল সাক্ষ্য, চিহ্নিত ভঙ্গি ইত্যাদি দলিল সাক্ষ্য। তারপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো লিখিত মুদ্রিত ভঙ্গি প্রকাশিত বস্তু
ব্যবহার উদ্দেশ্যে কোনো বস্তুর উপর লিখিত দলিল বলা হয়। কোনো জিনিসের উপর কিছু লেখা, মুদ্রিত, ফটোগ্রাফি সবই দলিল। তারপর কোনো মানচিত্র, নকশা অথবা ব্যঙ্গচিত্রের দলিল, এই সকল দলিল আদালত পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়, সেগুলো দলিলিক শব্দ। হ্যাঁ, বোবালক সাক্ষী হতে পারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ বোবালক সাক্ষী হতে পারে। কোনো মানচিত্র, নকশা, ব্যঙ্গচিত্র দলিল, হ্যাঁ বোবালক সাক্ষী হতে পারে। তার শিক্ষার্থীবৃন্দ বোবালক হচ্ছে সাক্ষী হতে পারে। 10 তার শিক্ষার্থীবৃন্দ বোবালক সাক্ষী হতে পারে। সাক্ষ্য 29 ধারায় বোবালক সাক্ষী হতে পারে। তাহলে সাক্ষ্য ওদের স্কুলের টিচার তারা রাখি লিপিবদ্ধ করা হয়। বোবালক সাক্ষী হতে পারে। সাক্ষ্য 119 ধারায় বোবালক সাক্ষী হতে পারে। সাক্ষ্য 19 ধারা মোতাবেক বোবালক কথা বলা ক্রমে আশা রিঙ্কি দ্বারা সাক্ষ্য হতে পারে। তাহলে এখন শিক্ষার্থীবৃন্দ মৃত্যুকালীন ঘোষণা কি? শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রশ্ন মৃত্যুকালীন ঘোষণা কি? মৃত্যুকালীন ঘোষণা বা মৃত্যুকালীন জবানবন্দি বলতে কোনো ব্যক্তি তার আসন্ন মৃত্যুর মুহূর্তে যে কারণে মৃত্যু ঘটে গেছে, কোনো ব্যক্তি আসন্ন মৃত্যুর পূর্ব মুহূর্তে যে তার মৃত্যু ঘটেছে সে বর্ণনা সম্পর্কে যেটা তার মৃত্যুকালীন ঘোষণা। তাহলে শুনে মৃত্যুগুলো প্রাসঙ্গিক বিষয়ে লিখিত জবানবন্দি ঘোষণা প্রদান করে মৃত্যু হলে ইতিমধ্যে সাক্ষ্য প্রদান অক্ষম হয়েছে, কথাই বলবে। ঘোষণা বিবৃতি মৃত্যু বর্ণনা বই থাকে। এই বিবৃতিতে সাক্ষ্য দিলে সাক্ষ্য প্রসঙ্গিক বিষয়ে লিখিত জবানবন্দি মৃত্যু ঘোষণা করে মৃত্যু হইলে তারপর শিক্ষার্থীবৃন্দ ঘোষণা প্রদানকে সাক্ষ্য প্রদান অক্ষম হয়েছে। এই ঘোষণা বিবৃতি মৃত্যু বর্ণনা থাকে। এই বিবৃতি লিখিত যিনি সাক্ষ্য দিতে অক্ষম, এই বিবৃতি যিনি শুনিয়েছেন, এই বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা প্রদান করে মৃত্যু হইলে ঘোষণা প্রদান সাক্ষ্য অক্ষম, ঘোষণা প্রদান করে যদি মৃত্যুবরণ করে লিখিত বিবৃতি হচ্ছে এই বিবৃতি যার শুনিয়েছে, বিবৃতি ঘোষণা করে মৃত্যু হইলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক বিষয়ে লিখিত মৌখিক জবানবন্দি মৃত্যুকালীন ঘোষণা প্রদান করে। ঘোষণা প্রদান করে মৃত্যু হলে ঘোষণা প্রদান করে ইতিমধ্যে সাক্ষ্য প্রদানে অক্ষম হয়েছে, এই ঘোষণা বিবৃতি যদি আসন্ন মৃত্যুর বর্ণনা থাকে, এই বিবৃতি লিখিয়েছে তার অক্ষম হয়, এই বিবৃতি শুনিয়েছে যাদের সাক্ষ্য দিতে হইবে, এই ঘোষণা বিবৃতির মূল বিষয়। শিক্ষার্থীবৃন্দ, ঘোষণা প্রদান করার পর চিকিৎসা সুস্থ হয়ে উঠলে, জীবিত ধারণ করলে ইতিমধ্যে সাক্ষ্য আইনের যে ঘোষণা দিয়েছে মৃত্যুকালীন ঘোষণা হবে না, তবে সাক্ষ্য আইনের 157 ধারায় তার সমর্থন সাক্ষ্য হিসেবে ব্যবহারযোগ্য। আদালতে পরবর্তীতে প্রধান বিবৃতি সমর্থনের জন্য ব্যবহার করতে হতে পারে। তাই বলা চলে গাছিয়ে গেলে তার মূল্য থাকে না। স্বীকারোক্তি কি? তাহলে শিক্ষার্থীবৃন্দ, সাক্ষ্য আইনের স্বীকৃতি সংখ্যা প্রদান অসুবিধ। সাক্ষ্য আইনের স্বীকৃতি সংখ্যা প্রদান করার স্বীকৃতি সংখ্যা প্রদান করা হয় না, তবে আইনের 24 থেকে 30 ধারা স্বীকারোক্তি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনের 24 থেকে 30 ধারা স্বীকারোক্তি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, সংখ্যা দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে। দোষ স্বীকার করে কোনো স্বীকৃতি, কোনো অভিযুক্ত তার স্বীকার বোঝায় নিজেকে জড়িয়ে বিবিধ স্বীকৃতি, যে সকল কাজের জন্য অপছন্দিত সেসব বিদ্যুতায় স্বীকারোক্তি। ভয় প্রলম্বনায় স্বীকৃতি হতে পারে। সাক্ষ্য আইনের 27 ধারায় পুলিশ হেফাজত ধরুন স্বীকৃতি প্রসঙ্গ হয়, যদি তার স্বীকারোক্তি অভিযুক্ত করে তার স্বীকৃতি হয়। স্বীকৃতিমূলক সাক্ষ্য আইনের স্বীকারোক্তি সংখ্যা প্রদান করলে স্বীকারোক্তি সংখ্যা প্রদান করা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, স্বীকৃতির সংখ্যা প্রদান করার সংখ্যা কোথায় প্রদান করা হয় না। 30 থেকে 24 ধারা স্বীকৃতি বিষয় অন্তর্ভুক্ত। অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দোষ স্বীকার করে স্বীকৃতি, কোনো অভিযুক্ত ব্যক্তি তাদের স্বীকার বোঝায় নিজেকে জড়িয়ে বিবিধ স্বীকৃতি, যে কাজের জন্য অপসম্মানিত সে বোঝায় স্বীকৃতি সচা অনুমোদিত। সাক্ষ্য আইনের 27 ধারায় স্বীকৃতি প্রদর্শন হয় না।
স্বাক্ষর স্বীকৃতি সংজ্ঞা 17 দ্বারা প্রদান করলে স্বীকৃতি সংজ্ঞা প্রদান করা হবে, তবে এই আইনে 24 থেকে 30 দ্বারা স্বীকৃতি অন্তর্ভুক্ত হবে। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে তার স্বীকারোক্তি। কোনো অভিযুক্ত ব্যক্তি তার কৃত অপরাধ স্বীকার করে প্রয়োজন নিজেকে তাকে বিবৃতি স্বীকারোক্তি। যে সকল ব্যক্তি এই বিবৃতি স্বেচ্ছাকৃত হয় তার স্বীকারোক্তি। 24 দ্বারা দোষ স্বীকার করা স্বীকৃতি হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারে? ওরা কখন প্রসারিত কখন স্বাক্ষর করেন অভিযুক্ত ব্যক্তি দিতে পারে? কোনো ম্যাজিস্ট্রেট যিনি চিকিৎসাধীন ব্যক্তির কাছাকাছি ঢাকা হাজির দিতে পারেন। কোনো ডাক্তার যিনি কর্মরত করেছেন। কোনো বিশেষ সম্মানিত ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট ডাক্তার ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কোনো ম্যাজিস্ট্রেট যিনি চিকিৎসকের কাছে মারা দিতে পারেন। কোনো ডাক্তার যিনি অনুরোধ করতে চান। কোনো বিশেষ সম্মানিত ব্যক্তি যেটা ডাক্তার সম্মুখে থাকতে পারেন। কোনো আসন্ন মৃত্যু যেখানে উপস্থিত থাকতে পারে। অভিযোগ কোনো ব্যক্তি আসন্ন মৃত্যুর সঙ্গে উপস্থিত থাকতে পারে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ কোনো ম্যাজিস্ট্রেট, প্রথমে আছে কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ কোনো ম্যাজিস্ট্রেট যিনি চিকিৎসাধীন কাঁচার সময় ঢাকা হাজির দিতে পারেন। কোনো ডাক্তার যিনি চিকিৎসা কর্মরত উপস্থিত থাকতে পারেন। কোনো সম্মানিত ব্যক্তি যিনি উপস্থিত থাকতে পারেন। আসামির যে কোনো ব্যক্তি উপযুক্ত সময় উপস্থিত না এলে পুলিশকে নিবৃত্ত করেন, তবে দুজন ব্যবস্থা করবে। সাক্ষীর উপস্থিত হওয়া দিতে হবে। মৃত্যু জবানবন্দি অবশ্যই সাক্ষী স্বাক্ষর না বলে যে ব্যক্তি শুনিয়েছেন তাহলে তার দিকে প্রমাণ করতে হবে। ইকার ভাঙবে দ্বারা জবানবন্দি দিতে হতে পারে। আকার ইঙ্গিত বা ভাবভঙ্গি দ্বারা শিক্ষিত কিন্তু জবানবন্দি লিপিবদ্ধ হতে পারে। কখন ইহা প্রাসঙ্গিক কখন গ্রহণযোগ্য আলোচনা? মৃত্যু ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, সাক্ষ্য প্রদান অক্ষম ব্যক্তি, দায়পদের দায় সাপেক্ষে। তাহলে মৃত্যু প্রদানকারী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ম্যাজিস্ট্রেট যিনি শিক্ষার কাজের সময় টাকা না দিতে পারে। কোনো ব্যক্তি যিনি চিকিৎসা অনুমোদিত হতে পারে। সম্মানিত ব্যক্তি, আসলে মৃত্যু উপস্থিত যে কোনো ব্যক্তি। তাহলে মৃত্যু জবানবন্দি থাকলে তাহলে ইকারের তারা তারা মৃত ব্যক্তি, গ্রহণযোগ্য নিখোঁজ ব্যক্তি, সাক্ষ্য প্রদান অক্ষম ব্যক্তি যথাযথ সাক্ষ্য প্রদান যদি ব্যয় সাপেক্ষ হয়। উপযুক্ত নীতির ভিত্তিতে সাক্ষ্য প্রদান ব্যক্তির দ্বারা মতো জবানবন্দি গ্রহণযোগ্য। মানে প্রবালক সাক্ষী দিতে পারে। স্পেল পর্যন্ত
সমস্যা হবে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, কিরূপ পরিস্থিতিতে মামলার আসামি স্বীকারোক্তি প্রাসঙ্গিক? পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকারোক্তি দিলে সেই স্বীকৃতি প্রাসঙ্গিক অসম্মানিতযোগ্য। মানে পুলিশ হেফাজতে থেকে যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি দেয় সেটা অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, পুলিশ হেফাজতে থেকে কোনো স্বীকারোক্তি দিলে সেটা অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য। সাক্ষ্যনে 26 দ্বারা প্রতারিত থাকা সাক্ষ্য গ্রহণযোগ্য না, কারণ তাহলে সেটা যদি ম্যাজিস্ট্রেটের সামনে দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য। সাক্ষ্যনে 7 দ্বারা পুলিশ হেফাজতে থাকলে আসলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তি কোনো আসামি কোনো মৃত্যুমান করে সেটা গ্রহণযোগ্য হয় না, কারণ ম্যাজিস্ট্রেট বা সবাই ভাবে যে পুলিশ অভিযোগ দেখে সেটা আদায় করিয়াছে। সাক্ষ্যনে 27 দ্বারা পুলিশ হেফাজতে থাকা সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। সাক্ষ্যনে 27 দ্বারাই হেফাজতে থাকায় আসামি সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হয় না। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটাই। এর পরবর্তীতে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে সাক্ষ্য কয় প্রকার? তার সুপ্রশিক্ষিতবৃন্দ, সাক্ষ্য হচ্ছে 2 প্রকার, একটা মৌখিক সাক্ষ্য আর একটা দলিলভুক্ত সাক্ষ্য। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে প্রাথমিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য 2 প্রকারের, একটা মৌখিক সাক্ষ্য, একটা দলিলভুক্ত সাক্ষ্য। সাক্ষ্যনে 3 দ্বারা, দলিল সাক্ষ্য 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য কি? প্রাথমিক সাক্ষ্য এবং মৌখিক সাক্ষ্য আইনের 61 দ্বারা উল্লেখ করা হয়েছে। 62 ধারা মোতাবেক পরিদর্শনের জন্য মূল দলিলের পরিবর্তে থেকে যেটা হয় সেটা আছে সুপ্রশিক্ষিত মাধ্যমিক সাক্ষ্য। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ,